আসলে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন 2013 সালে একটি আইনের মাধ্যমে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। মূলত শ্রমিকদের কল্যাণের জন্য এই ফান্ডটা গঠিত হয়েছে এবং এটা এই কাজটাই করার কথা। কিন্তু যেটা সেক্রেটারি বললেন যে আমাদের অধিকাংশ শ্রমিকরাই জানেই না যে তাদের জন্য এরকম একটা ফান্ড আছে এবং কিভাবে আবেদন করতে হয় এই প্রসেসটাও হয়তো জানা নেই। ইতোপূর্বে এই ফান্ডের ম্যানেজমেন্ট নিয়েও অনেক ধরনের অস্বচ্ছতা এবং ফান্ডের ম্যানেজমেন্ট নিয়ে অনেক প্রশ্ন ছিল। আমরা চাই যে সরকারের এই যে কাজ করার যে প্রত্যেকটি মেকানিজম সরকারের মধ্যে আছে, আইন আছে, কিন্তু সেটার প্রকৃত বাস্তবায়ন আমরা দেখিনি বিগত সময়গুলোতে। আমরা সেই বাস্তবায়নগুলো করতে চাই এবং এটা যেহেতু শ্রমিকদেরই অর্থ, কোম্পানিগুলো এখানে অংশগ্রহণের মাধ্যমে এটা আমাদের কাছে আমানত হিসেবে রাখে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা সেটাকে সঠিকভাবে জবাবদিহিতা এবং স্বচ্ছতার ভিত্তিতে শ্রমিকদের কাছে পৌঁছে দিতে চাই এবং এটা যেন এই তথ্যগুলো যেন যে কোম্পানিগুলো অংশগ্রহণ করে তারাও দেখতে পারেন এবং একই সাথে শ্রমিকরা আবেদন করলে তারাও যেন ফলো আপটা রাখতে পারেন যে তার আবেদনটা কোন অবস্থায় আছে। সেজন্য এটাকে আমরা সম্পূর্ণ ডিজিটালাইজ করার পরিকল্পনা নিয়েছি। এটা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আমরা এই বিতরণটা করব যাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা নিশ্চিত হয় এবং একই সাথে এই আইনের অধীনে আওতাভুক্ত আরও যেসব প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান এখনো এই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে অংশগ্রহণ করছেন না তাদেরকেও কিভাবে এর আওতাভুক্ত করা যায় আমরা তাদের সাথে যোগাযোগ করব এবং আহ্বান থাকবে আপনারা শ্রমিকদের কল্যাণের উদ্দেশ্যে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে যেই অংশগ্রহণটা করার কথা আপনাদের সেটা অংশগ্রহণ করবেন এবং শ্রমিকদের প্রতিও আহ্বান থাকবে আপনারা আবেদন করুন। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব যারা প্রকৃত অর্থেই এই ফান্ডটা পাবেন তাদের কাছে এটা যাতে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে পৌঁছে দিতে পারি। আমরা বিশ্বাস করি যে এক্সিস্টিং যে ব্যবস্থাগুলো আছে সেগুলোকে যদি আমরা সচল করতে পারি তাহলে আসলে বাংলাদেশের অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে, নতুন কিছু না করলেও। ইতোপূর্বে আমরা অনেকেই জানতাম না এই বিষয়গুলোতে, সেজন্য জানানোর জন্যই মূলত আজকে আপনাদেরকে আহ্বান করা এবং মিডিয়ার প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারাও ব্যাপারটাকে সেভাবে উত্থাপন করবেন এবং কিভাবে আবেদন করতে হয় এই ব্যাপারগুলো উত্থাপনের জন্য বিস্তারিত তথ্য আমাদের অফিস থেকে আপনারা সংগ্রহ করবেন। এবং এই সরকার আমরা বলতে চাই যে যেহেতু আমি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, শ্রমিকদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি এবং সামনের দিনগুলোতেও কাজ করে যাব। আপনারা জানেন কিছুদিন আগেই আমরা শ্রমিকদের যেই 18টি দফা ছিল সেই দফাগুলোর সমাধান মালিক পক্ষ শ্রমিক পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতিতে আমরা সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করেছি এবং যেই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নে এখন জোর দেওয়া হচ্ছে। আপনারা এই ডেভেলপমেন্টও সামনের দিনগুলোতে দেখতে পাবেন। একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশে যে শ্রমিকরা আছেন তারা আমাদের যে বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রির শ্রমিকরা আমাদের যেই এক্সপোর্টের একটা বড় অংশ তাদের কন্ট্রিবিউশন থেকেই আসে, তাদের পরিশ্রম থেকেই আসে। তো তাদের জন্য মালিক পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের সার্বিক জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যে কিভাবে কাজ করা যায়, রেশন সহ আর অনেকগুলো দাবি আছে আপনারা জানেন, আমরা ইতিমধ্যেই সেগুলো নিয়ে কাজ করছি। সামনে আশা করি এই বিষয়ে আপনাদেরকে সুখবর আমরা দিতে পারবো এবং দৃশ্যমান ভাবেই সেগুলো ফুটিয়ে তুলতে পারবো। এবং আমরা আহ্বান জানাতে চাই শ্রমিকদেরকেও যে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে আমাদের গত ঘোষণার পরেই ফিরে গেছেন, দু একটা জায়গায় কিছু সমস্যা আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি, আমরা সেগুলো নিয়ে কাজ করছি। আপনারা যদি ধৈর্য ধরে আমাদেরকে সময় দেন আমরা এই দেশের শ্রমিকদের সার্বিক কল্যাণের লক্ষ্যে সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে কাজ করে যাব। ধন্যবাদ। সেটার ম্যানেজমেন্ট নিয়ে অনেক কোশ্চেন আছে যে আমরা এমনও পেয়েছি যে আমাদের এই কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী তার নির্দিষ্ট একটা লিস্ট এনে সেই অনুযায়ী নিয়ে গেছে হয়তো বিগত সময়গুলোতে। তো এখানে স্বচ্ছতা আনাটা খুব জরুরি আমাদের কাছে মনে হয়েছে এবং এটাকে সম্পূর্ণ ডিজিটালাইজ করলে সেক্ষেত্রে এই ধরনের আর কোনো
অভিযোগ আসারও সুযোগ থাকবে না এবং এটা সবার জন্য ওপেন হবে। এবং সেটার ইতিপূর্বে এই ফান্ড ম্যানেজমেন্টটা কিভাবে হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের অনেকগুলো ব্যাংক খাতেও কয়েকটা ব্যাংক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সেখানেও আমাদের এই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কিছু ফান্ড আছে। এটা নিয়ে ক্যাবিনেটেও আলোচনা হয়েছে, শুধু আমাদের না, বন পরিবেশ মন্ত্রণালয় সহ আরো অনেকগুলো মন্ত্রণালয়ের ফান্ড এই ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে আছে। তো এই সবকিছু মিলিয়েই আমরা এইটার ম্যানেজমেন্ট নিয়ে ইতিপূর্বে কোনো সমস্যা থেকে থাকলে সেগুলো ইনকোয়ারি করার চেষ্টা করছি এবং সামনে আরো কিভাবে বেটার ম্যানেজমেন্ট করা যায় আমরা ডিজিটালাইজেশনের কথা বলছি এবং ঝুঁকিপূর্ণ ফান্ডগুলোকে কিভাবে আসলে উদ্ধার করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত 30,285 জন শ্রমিককে 141,66,00,000 টাকা দিয়েছি। 141 কোটি 66 লক্ষ। আমাদের ফান্ডে এখন পর্যন্ত জমা আছে হলো 1026 কোটি টাকা। 1026 কোটি টাকা। সেটা নিয়ে আমরা ইনকোয়ারি করছি, ইনকোয়ারি করে আমরা সেটা জানবো। না, 24 তারিখের পরে শ্রমিক অসন্তোষ যথেষ্ট কমে গিয়েছে আমাদের ঘোষণার পরে এবং যে শ্রমিক নেতৃবৃন্দ এখানে ছিলেন ওনারা স্বাক্ষর করেছেন সেই যৌথ বিবৃতিতে। ওনারা চেষ্টা করছেন শ্রমিকদেরকে বোঝানোর, কিন্তু কিছু জায়গায় আমি অযৌক্তিকই বলবো, কিছু জায়গায় শ্রম আইনের বহির্ভূত কিছু দাবি আছে আর সেগুলো তো আমরা অ্যাকোমোডেট করতে পারবো না, কারণ সেখানে একটা আইন আছে। এছাড়াও এবং এটা নিয়েও আমাদের আলোচনা চলছে, আজকেও শ্রমিক নেতাদের সাথে মিটিং আছে এবং এর বাইরেও কিছু জায়গায় ক্রিমিনাল অফেন্সের খবর আমরা পাচ্ছি এবং সেক্ষেত্রে আমরা আগেই বলে দিয়েছিলাম যে এক্ষেত্রে যারা আইন ভঙ্গ করবে তাদেরকে তো অবশ্যই আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা নিবে এবং আজকেও কিছু জায়গায় ক্রিমিনাল অফেন্সের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবিগুলোকে আমরা অ্যাড্রেস করেছি এবং সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আপনারা শুনেছেন 1 তারিখ থেকে টিসিবির কার্যক্রম আমরা শ্রম ঘন অঞ্চলে শুরু করব এবং সেটাকে 40 লক্ষ শ্রমিককে টার্গেট করা পর্যন্ত এটা হচ্ছে আমাদের লক্ষ্য। একটা বিষয় হলো যে ওই দিন তো 24 তারিখে মালিক পক্ষ ছিলেন, কিন্তু শ্রমিকদের মূল দাবি এবং অভিযোগ সেটা হলো যে বকেয়া বেতন না দেওয়ার কারণে আমি পোস্ট দিয়েছিলাম মূলত লাল ফিতার দৌরাত্মে আটকে যাচ্ছি। তো লাল ফিতার দৌরাত্ম তো আমরা ছাত্র জীবনে পড়াশোনা করে এসেছি। এখন যে কোনো কাজ আসলে প্রসেস ফলো করে করতে গেলে একটু সময় লাগে, কিন্তু আমরা ইতিপূর্বে বাইরে থেকে এই সময়টা মিসম্যানেজমেন্ট বলেন বা সদিচ্ছার অভাব বলেন সে কারণে আরো বেশি লাগতো, কিন্তু এখন আমরা আমার জায়গা থেকে আমি চেষ্টা করি খুব দ্রুত সেই কাজগুলো করার জন্য। এবং ইতিমধ্যে আপনারা হয়তো দেখে থাকবেন যে আগে এমনটা হতো যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ে যে বিভিন্ন আন্তর্জাতিক খেলা খেলার জন্য আমাদের খেলোয়াড়রা যেত, সেক্ষেত্রে জিও সাইন করা নিয়ে অনেক ঝামেলা হতো আগে, যে খেলার আগের দিনও জিও পাচ্ছে না। আমরা কিন্তু সেটা খুব দ্রুত করে দেওয়ার চেষ্টা করি এবং আমরা ফেডারেশনগুলোকে বলেছি আপনারা আগে পাঠাবেন এবং আমরা নিজেদের দিক থেকে যাচাই করে খুব দ্রুত সেটা করে দিই। ইভেন 10 দিন আগেও হয়ে যায় তাদের যাওয়া। তো সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে আমরা এই জটিলতাগুলো কমিয়ে আনার চেষ্টা করছি এবং এই যে লাল ফিতার দৌরাত্মের কারণে জনগণের সাথে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটা কমিয়ে আনাটাই আমাদের লক্ষ্য এবং আমরা ওই জনগণের কাতারে থেকে আসলে কাজ করতে চাই এবং একই সাথে যেই আমলাদেরকে নিয়েও যেই এরকম একটা ব্যাপার আছে যে তাদের সাথেও জনগণের দূরত্ব সেটা কমিয়ে আনার জন্য আমরা কাজ করব। অলরেডি জনপ্রশাসন সংস্কার কমিশন হয়েছে, তারাও এটা আরো কিভাবে পলিসিগত জায়গা থেকে রিডিউস করা যায় সেটা নিয়ে কাজ করব। সাকিব আল হাসানকে নিয়ে একটা আলোচনা একটা নিরাপত্তা পেয়েছেন আপনি যেহেতু আজকের বিষয় না এটা, তারপর আমি একটু বলি। আর বিসিবি এ বিষয়ে হয়তো একটা বক্তব্য দিয়েছে এবং রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা তো অবশ্যই করব। এখানে সাকিব
সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন। তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে। এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব। তিনি দেশে আসলে আমরা সেটা দিব, এবং তার নামে যে মামলাটা হয়েছে, হত্যা মামলা, সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি, ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে। কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন, 5 জন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গানম্যান থাকে। আমার উপরে যদি দেশের 16 কোটি জনগণের, লেটসে 10 কোটি জনগণের যদি ক্ষোভ থাকে, তাহলে 5-6 জন আমাকে কি নিরাপত্তা দিবে? আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সুযোগ নেই। তো সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে, সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে। ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। অলরেডি মাশরাফি বিন মুর্তজা বোধহয় কথা বলেছেন সেই বিষয়টি নিয়ে। তো জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তো সেই জায়গাটা, রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয়াই আমাদের দায়িত্ব, এবং সেই দায়িত্বটা আমরা পালন করব। থ্যাংক ইউ।